এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শাকিল রানা। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারি গ্রামে। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন, আর পাশাপাশি উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন। শুরুতে ওনার গ্রামের কিছুটা বর্ণনা না দিলেই নয়। ওনার গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে বড়াল নদী। বড়াল নদী একদম মৃত প্রায় অবস্থায় ছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এটি নতুন করে খনন করেছে এবং সেটির নাব্যতা বৃদ্ধি করেছে এবং এটি আবার আগের রূপে ফিরে আসতে শুরু করেছে। গ্রামটির পূর্ব দিকে, মানে নদীটার পূর্ব দিকে মূলত এই গ্রামটি রয়েছে, আর পশ্চিম দিকে রয়েছে নটাবাড়িয়া গ্রাম। নটাবাড়িয়া গ্রামে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের লোকেদের বসবাস রয়েছে, আর এই কারণে ওই পাশটাতে শ্মশান ঘাট রয়েছে। নদীটা একদম ছোট, মানে এপাশ ওপাশ পার হওয়াটা খুবই সহজ। যাই হোক, ঘটনাটি মূলত একটি আমের বাগান এবং শ্মশান রিলেটেড। ওই যে শ্মশানটির কথা মাত্র আমি বললাম। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার মামার সাথে। তো আর ওনার নানা, মানে শাকিল রানা ভাইয়ের নানা, উনি মূলত বিভিন্ন ধরনের ব্যবসার সাথে নিয়োজিত ছিলেন। স্পেশালি উনি গরুর ব্যবসা করতেন, আর সেই সাথে ওনার আম বাগান ছিল, মানে আমের বাগানের বিজনেস ওনার ছিল। সাধারণত ওনার নানা দিনের বেলা ব্যবসা করতেন, আর রাতের বেলা ওনার যে বাগান, সেই বাগানগুলো পাহারা দিতেন। তো কখনো কখনো ওনার নানার আসতে যদি দেরি হতো, তখন তার ছেলেরা, মানে শাকিল রানা ভাইয়ের মামারা, তারা সেটি দেখাশোনা করতেন। তো এমনই একটি রাতের ঘটনা, যে রাতে ওনার নানা দেরি করে আসছিলেন দেখে ওনার দুই মামা, ওনারা বাগান পাহারা দেওয়ার জন্য চলে যান। ওই বাগানে ছোট একটি ঘর ছিল। ওই ঘরে কিন্তু ওই যে পাটি ছিল, আমরা যেটাকে মাদুর বলি, ম্যাট বলি, ওই যে খেজুর পাতা দিয়ে তৈরি করা এক ধরনের পাটি, ওখানে বিছানা ছিল। তো যখন এই শাকিল রানা ভাইয়ের নানা উনি কাজ শেষে ফিরে আসেন বাড়িতে, তখন রাত প্রায় 11টা বেজে যায়। তো উনি চিন্তা করেন যে যেহেতু তার ছেলেরা গিয়েছে, তো আমি গিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। ঘুমিয়ে গেছে, তাদের সমস্যা নেই, কারণ বাসাটা একদম কাছাকাছি, চলে আসতে পারবে। তো এই শাকিল রানা ভাইয়ের ছোট মামার নাম হলো আরিফুল ইসলাম, আর মেজো মামার নাম হচ্ছে আনোয়ার হোসেন। তো ওনারা ওই দিন ওখানে গিয়েছিলেন ঘুমানোর জন্য। তো ওনার নানা ওখানে গিয়ে দেখেন যে এই মেজো মামা আনোয়ার হোসেন উনি ঘুমিয়ে আছেন, কিন্তু ওনার যে বিছানাটা, মানে যে ওই বিছানা তো গোছানো থাকে, যখন ঘুম থেকে ওঠার পরে ওই বিছানাটা বালিশের সাথে কাঁথা পেঁচিয়ে একপাশে রেখে দেন। তো দেখছেন যে এই আনোয়ার হোসেন উনি শুয়ে আছেন, কিন্তু এই যে আরেক মামা, যিনি ছোট মামা আরিফুল ইসলাম, উনি বিছানা ছাড়া ওই আনোয়ার হোসেনের পাশে ঘুমিয়ে আছে। তো এদিকে কি হয়, ওই নানা চলে যাওয়ার পর ওইখানে গিয়ে দুজনকে ডেকে তোলে। তো ডাকার পর ঘুম ঘুম চোখে ছোট মামা, যিনি মানে আরিফুল ইসলাম, উনি হেঁটে ওই ছোট ঘরের বাইরে চলে যান। বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে যেন গিয়ে মিলিয়ে যান। এখন যেহেতু দুই ভাই একসাথে এসেছেন, এক ভাই চলে গিয়েছে, এইভাবে হেঁটে চলে গেল ঘুম ঘুম চোখে, কোন দিকে গেল। আর একজন কিন্তু দাঁড়িয়েই আছে তার বাবার সাথে, যিনি মেজো মামা আনোয়ার হোসেন, উনি দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। এখন ওনারা দুইজন কি করে ডাকে যে আরিফ আরিফ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু সে তার মতো হেঁটে চলে যায়। এখন ওদিকে কি হয় যে তার এরকম অস্বাভাবিকভাবে হেঁটে যাওয়া দেখে এই
শাকিল রানা ভাইয়ের নানার মনে কিছুটা সন্দেহ হয়, কি ব্যাপার, ও কি ঠিকঠাক মতো হেঁটে বাড়িতে গেল, এরকম ঘুম ঘুম চোখে আবার এদিক ওদিক চলে গেল কিনা। তখন যেহেতু বাসা খুব কাছাকাছি ছিল, তখন ওনার যে ছেলে এই আনোয়ার হোসেন তাকে বলে, এই চল তো গিয়ে দেখি আবার বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছালো কিনা, তোদেরকে বাড়িতে দিয়ে আবার আমি চলে আসতেছি। তাই এই চিন্তা করে ওনার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওই দেখে যে সবাই তো মোটামুটি ওই সময় ঘুমিয়ে গেছে, যেহেতু গ্রামের রাত, তাড়াতাড়ি সকলে ঘুমিয়ে যায়। তো ঘুমিয়ে যাওয়ার যেহেতু গিয়েছিলেন বাড়িতে, সবাই গিয়ে ডাকাডাকি করেন সবাইকে। তো বাড়ির সবাই ওঠে, বলে যে আরিফ কি আসছে বাসায়? বলে না তো, আরিফ তো আসে নাই বাসায়। বলে কি বলিস তোরা, আরিফ তোকে তো আমরা মাত্র দেখলাম যে বাড়ির দিকে চলে আসতে। বলে না, আসলে তো ডাকাডাকি করতো। তখন ওই সবাই তাকে খুঁজতে থাকে, আরিফকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকে। তার ডাকাডাকিতে পাশের যারা আত্মীয় স্বজন যারা আছে, যে বাড়িতে যারা থাকে আশেপাশে বাড়িতে, তারাও চলে আসে। কি হয়েছে, যে আরিফকে তো খুঁজে পাচ্ছি না, ওদের ঘুম ঘুম চোখে কোন দিকে হেঁটে চলে গেছে। এখন সবাই হারিকেন, টর্চ এগুলো নিয়ে আরিফকে ডাকাডাকি করতে থাকে। তো ডাকাডাকি করতে করতে ওই যে নটাবাড়িয়া গ্রামের কাছে যে শ্মশান রয়েছে, ওই শ্মশানের কাছাকাছি যখন চলে গেছে কেউ কেউ, তখন হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটা থেকে আরিফের কান্নার আওয়াজ ভেসে আসে। মানে হু হু করে কান্নাকাটি করে না অনেকে, নাকে নাকে, বা বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে, তখন তো তাদের বয়স বেশি না, মানে কৈশোর কাল আর কি। তো ওরকম কান্নার আওয়াজ ভেসে আসছে। তো এমত অবস্থায় ওই লোকগুলো তাড়াতাড়ি করে এই শাকিল রানা ভাইয়ের নানাকে ডাক দেয়, এদিকে এসো, এদিকে এসো, তোমার ছেলে তো ওই যে শ্মশানের ওই দিক থেকে ওইদিকে বসে আছে, ওইদিকে গিয়ে কান্নাকাটি করছে, যাও তাকে যাই নিয়ে আসো। তো শাকিল রানা ভাইয়ের নানা এবং তার যেই মেজো ছেলে আনোয়ার হোসেন তাকে নিয়ে ওদিকে চলে গেছে। এখন শ্মশানের কাছে গিয়ে কাউকে খুঁজে পায় না, দেখে একদম শুনশান নীরবতা, কেউ নাই সেখানে, এবং ওখানে কান্নাকাটির আওয়াজও নেই। তো কি ব্যাপার, কি হইলো, কান্নাকাটির আওয়াজ নাই, মনে হয় কেউ ভুল শুনেছে। তাই তারা আবার বাড়ির দিকে চলে আসে। বাড়ির দিকে চলে আসার পর ওই লোকদেরকে বলে যে, এই তোমরা কি শুনলা, ওখানে গিয়ে তো কোনো আওয়াজ, মানে তোমরা যে আওয়াজের কথা বললাম আমাকে, আমি তো গিয়ে কাউকে খুঁজে পেলাম না, আমার ছেলে তো এখানে নাই। তখন বলে, না আমরা ঠিক শুনেছি। এই কথা বলতে না বলতে আবার সকলে ওই কান্নার আওয়াজ শোনে, ঠিক ওই শ্মশানের দিক থেকে ভেসে আসে, যেহেতু খুব কাছাকাছি ছিল মানে ওই শ্মশানটা, এই কারণে। আর রাতের বেলা তো শুনশান নীরবতা, এই কারণে ওই শব্দটা খুব সহজেই ভেসে এসেছিল। এখন তখন মানে নানা তো শুনেছে যে তার ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ। তখন তিনি বলেন, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, ওই দিক থেকে তো আওয়াজ আমি এখনো শুনতে পাচ্ছি, তো যাই দেখি। আবার তার ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে ওইদিকে যায়। তো যখনই আবার শ্মশানের কাছে গিয়েছেন, দেখেছেন না, আওয়াজ বন্ধ, কোনো আওয়াজ নেই, একদম শুনশান নীরবতা, ঠিক আগের মতোই। ওনারা বলেন, কি ব্যাপার, আমরা কি সবাই একসাথে ভুল শুনলাম? ওনারা আবার ফেরত আসেন বাড়িতে। বাড়িতে ফেরত আসার পর আবার ওই কান্নার আওয়াজ ভেসে আসছে, তার ছেলের কান্নার আওয়াজ। তার ছেলের কান্নার আওয়াজ তো উনি বুঝতে পারেন, তার ছেলে যখন কাঁদতো কি ধরনের, মানে এক একজনের কান্নার ধরন এক এক রকম, এক একজনের কান্নার শব্দ এক এক রকম। তো তার ছেলের কান্নার আওয়াজ কিন্তু বাড়ির সবাই চেনে, তার বাবাও চেনে। তার বাবা বলে যে, এই তাই তো, আবার কান্নাকাটি করছে, দেখি যাই তো। আবার যায়, আবার দেখে কেউ নাই, মানে যখনই শ্মশানের কাছে যায় কান্না বন্ধ, কেউ নাই। এইভাবে 3 থেকে 4 বার একই ঘটনা ঘটে। ওরা বুঝতে পারছিলেন না যে আসলে কি হচ্ছে। এর পরে যেটা হয় সেটা হলো যে ওই শাকিল রানা ভাইয়ের যে নানা বাড়ি, ওইখানে কিন্তু ওনাদের 3টা ঘর আর একটা দোকান ঘর রয়েছে। তো দোকান ঘর রয়েছে, তো কি মনে করে ওই নানা বলে, আচ্ছা দোকান ঘরটা তো মনে হচ্ছে ভেতর থেকে লাগানো, এই খুলতো দেখি দোকান ঘরটা। তো দোকান ঘরে আর একটা দরজা ছিল, দরজা খুলে দেখে যে এই আরিফুল ইসলাম মামা, যিনি মানে ছোট মামা, তিনি দিব্যি ওইখানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, এবং ওনাকে দেখে মনে হচ্ছে উনি গভীর ঘুমে বিভোর, এবং সুন্দর করে বিছানা পরিপাটি করে উনি ঘুমায় আছেন সেখানে, মানে শুয়ে আছেন। তো তাকে ডেকে তোলা হয়, অনেকক্ষণ ডাকাডাকি করার পর সে ওঠে। সে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তো নানা খুব রাগারাগি করেন, হেই তুমি এইভাবে হাঁটাহাঁটি করে চলে আসলা, আর এসে দোকান ঘরের মধ্যে শুয়ে আসো, তারপর আবার শ্মশানের দিক থেকে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়।
তো তুমি যে ঘরে যায় ঘুমাবো না? তো সে তো ঘুমের ঘোর কাটতে না কাটতেই মানে এই ধরনের কথাবার্তা সে খুবই অবাক হয়। সে বলে যে কই না তো, আমি তো অনেক আগে থেকেই দোকানের মধ্যে ঘুমায় আছি। তখন তো নানার আরো রাগ হয় যে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা সবাই হয়রান, শ্মশানের ওদিকে তোমার কান্নাকাটির আওয়াজ পাওয়া যায়, আর তুমি নাকি এখানে ঘুমায় আছো। সে বলে না, আমি তো এখানেই ঘুমায় আছি। তুমি এখানে কিভাবে মানে ঘুমাইলা? বলে আমি তো বড় আপার সাথে মামাদের বাড়িতে টিভি দেখতে গেছিলাম। তখন মানে শাকিল রানা ভাইয়ের যেই মা, উনি হলো ওনাদের বড় বোন আর কি, মানে বড় আপার সাথে ওই সময় কিন্তু ওনাদের মামার বাড়িতেই ওই গ্রামে শুধু টেলিভিশন ছিল। ওই সময় তো আজকের মধ্যে এরকম চ্যানেল ছিল না, তখন বিটিভি হতো, বিটিভিতে ওই নাটক হতো। তো রাতের বেলা ওইটা দেখে মানে আবার চলে এসে এই দোকান ঘরে শুয়ে পড়েছিলেন, ঘরে আর ঘুমান নাই। এটা শুনে তো তার বাবা মানে শাকিল রানা ভাইয়ের নানা তো খুবই রাগ করেন যে এটাকে কোনো কথা হলো, আমি নিজে তোমাকে ডাকলাম, তুমি উঠে হেঁটে চলে গেলা, এখন বলতেছো তুমি টেলিভিশন দেখতে গেছিলে তোমার মামাদের বাড়িতে। তখন মানে বিষয়টা খুব অবাক হয় মানে সবাই, যে কি ব্যাপার, ও এক কথা বলে কিন্তু ওর ঘুম দেখে তো মনে হচ্ছে যে ও অনেক আগে মানে গভীর ঘুমে বিভোর, মানে অনেক আগে থেকে সে ঘুমায় আছে, এরকম কেন হচ্ছে? তখন কি হয়, এই শাকিল রানা ভাইয়ের যিনি মা, সেও কিন্তু ঘুমাইছিল, তাকে ডেকে তোলা হয়। মানে বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে উঠলে উনি আবার গভীর ঘুমে ওই দিন বিভোর ছিলেন, মানে বাড়ির অন্য সদস্যরা উঠে গেছে কিন্তু উনি ঘুমাচ্ছেন। তো এটাই একটা অদ্ভুত ব্যাপার। তো তাকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে উঠানো হয়। উনি তো মানে এমন ঘুম উনি দিয়েছেন, মানে বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে ওনার কোনো হুঁশই নেই। তখন বলে যে আচ্ছা, এই যে আরিফ কি তোমার সাথে টেলিভিশন দেখতে গেছিল তোমাদের মামাদের বাসায়? বলে হ্যাঁ, ও আর আমি তো একসাথে গেছি, আবার একসাথে ফিরে আসছি, আমি তো ঘুমাই গেছি, ও সম্ভবত দোকান ঘরে ঘুমাই গেছে, এরপরে তো আর কিছু জানি না। কেন, কি হয়েছে? তখন ওই যে আনোয়ার হোসেন মামা যিনি, হ্যাঁ, তিনি মেজো মামা শাকিল রানা ভাইয়ের, উনি বলেন যে আমি তো একা একাই ওই আম বাগানে গেছিলাম, আম বাগানে গিয়ে আমি তো একাই ঘুমাইছিলাম, কখন যে ওই আরিফ ভাই এসে আমার পাশে ঘুমাইছে আমি তো বলতে পারি না। তার মানে হচ্ছে যে এই যে আনোয়ার হোসেন যিনি, উনি যখন ওই বাগান পাহারা দিতে যাওয়ার জন্য গিয়েছিলেন তখন উনি একাই ছিলেন, ওনার সাথে কেউ ছিল না। আর নানা গিয়ে ওই ঘরে আনোয়ার হোসেন মামাকে মোটামুটি পরিপাটি বিছানায় ঘুমন্ত দেখলেও উনি দেখেছেন পাশে একজন শুয়ে আছে, তারই মেজো ছেলে আরিফ, সে এলোমেলো অবস্থায় শুয়ে আছে, মানে বিছানা করে না, এমনি পাশে শুয়ে আছে। এবং তাকে ডাকার পরপরই সে উঠে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। তাহলে এই যে আনোয়ার হোসেনের পাশে যিনি ঘুমিয়েছিলেন তিনি আসলে কে ছিলেন? কারণ আরিফ তো দোকান ঘরে এসে শুয়ে পড়েছে এবং সেটা সাক্ষ্য দিয়েছে তারই বড় বোন। এবং শ্মশানের ওই দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল আরিফের, এটি আসলে কে ছিল? প্রিয় লিসেনার্স, এই প্রশ্নটি শাকিল রানা ভাই আমাদেরকে করেছেন, আসলে কি হতে পারে? তো কি হতে পারে এটা আমরা সকলেই বুঝতে পারছি, এটি নিশ্চয়ই কোনো দুষ্ট জিনের কাজ। ওই জিনটি ওই রাতে আনোয়ার হোসেন মামাকে ক্ষতি করার জন্য সেখানে গেলেও সে কোনো ক্ষতি করতে পারেনি। যখন তার নানা চলে এসেছিল তখন সে ওখান থেকে চলে যায় এবং তারপরে ওই শ্মশানের দিক থেকে যে কান্নার আওয়াজ আসছিল সেটি হয়তোবা ওই দুষ্ট জিনটি করছিল। কিন্তু ওই নানা মানে শাকিল রানা ভাইয়ের নানা বারবার মানে লোক সাথে নিয়ে যাওয়ার কারণে ওনার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সাথে আরো লোক ছিল। এবং যখন ফিরে আসছিল আবারও কান্নাকাটি করছে যাতে করে হয়তোবা কেউ একা যায় কিনা সেই শ্মশানে, গেলে ক্ষতি করত। বারবার এই ধরনের ঘটনা ঘটার পরেও যেহেতু কোনো ক্ষতি ওই জিন করতে পারেনি, এই জন্য পরবর্তী ৩-৪ বারের পরে আর কোনো সমস্যা হয়নি বা তারপর আর কান্নাকাটির আওয়াজ আসেনি। এবং যেহেতু দোকান ঘরের মধ্যেই আরিফ মামাকে পাওয়া গিয়েছিল, তো এটি জিনেদের এক ধরনের মায়াজাল। এ ধরনের মায়াজাল ওরা সৃষ্টি করে। যদি আনোয়ার হোসেন মামা ঘুম থেকে মানে তাকে ডাকা না হতো এবং সারা রাত যদি ওই দুষ্ট জিনের পাশে উনি ঘুমিয়ে থাকতেন, হতে পারে ঘুমের ঘোরে আনোয়ার হোসেন মামাকে খুব বড় একটি ক্ষতি করে ফেলতে পারত। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো
যে যখন শুরুর দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিন্তু ওই আনোয়ার হোসেন মামা এবং তার বাবা মানে শাকিল রানা ভাইয়ের নানা, তারা কিন্তু অনেক ডাকাডাকি করেছে এবং ওই নটাবাড়িয়া গ্রামে কিন্তু ওনার বন্ধুরা ছিল, বন্ধুদের বাড়ি ছিল, সেই বন্ধুদের বাড়িতে মাঝে মাঝে রাত্রে ঘুমাতে যেত, সেখানেও খোঁজ করেছিল। তো ওই বন্ধুরাও খুঁজতে বের হয়েছিল, মানে সবাই মিলে খুঁজেছিল। আর তখনই মূলত শ্মশানের কাছে ওই আওয়াজ পাওয়া গিয়েছিল। তো যাই হোক, এখানে শ্মশানের কাছে যাওয়ার পরও নানার ক্ষতি হয়নি। এর পিছনে আরো একটা কারণ হলো, নানা কিন্তু ওই যে ওই সময় 1 টাকা 2 টাকার প্যাকেট ছিল বিড়ির প্যাকেট, উনি আবার বিড়ি খেতেন। তো উনি যেহেতু শ্মশানের দিকে যাচ্ছিলেন, তো উনি আবার কি মনে করে, মানে আনমনেই, উনি যে ভয়ের কোনো কিছু ওই চিন্তা করে করেননি, উনি আবার বিড়ি খেতে খেতে গিয়েছিলেন। হয়তোবা ওই কারণে নানাকে এবং আনোয়ার হোসেন মামাকে শ্মশানে কেউ ক্ষতি করতে পারেনি, এটাও হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটি ঘটে 2016 সালে, যখন আমি এই মসজিদের নতুন নিযুক্ত হই। নতুন একটা মসজিদে এসে সেখানকার দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছিল আমার। যাই হোক, এবার চলে যাই মূল ঘটনায়। প্রথম 4-5 দিন খুব স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। আমি নিয়মিত মসজিদে যেতাম নামাজ পড়াতে, কিন্তু তারপর একদিন আমার সাথে ঘটল অলৌকিক একটা ঘটনা। সেদিন ফজরের আজান দিলে আমি সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম মসজিদের সামনের গেট থেকে একজন বৃদ্ধ লোক আমাকে হাত ইশারা করে ডাক দিচ্ছে। মনে হলো তার বয়স আনুমানিক 75 থেকে 80 বছর এমন। আমি সবসময় মসজিদে ঢুকি পেছনের গেট থেকে, কারণ আমার বাসা মসজিদের পেছন দিকটাতে। যাই হোক, আমি সেই বৃদ্ধ ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে তাকে সালাম দিলাম। উনিও সালামের উত্তর দিলেন। এরপর বৃদ্ধ আমাকে বললেন, আপনি তো এই মসজিদের নতুন ইমাম, তাই না? আমি বললাম, জি, আমি এই মসজিদের নতুন ইমাম। এরপর আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নামাজ আদায় করতে এসেছেন? বৃদ্ধ বলতো, আমি এক সময় এই মসজিদে নিয়মিত মুসল্লি ছিলাম। 5 ওয়াক্ত নামাজে আমি এই মসজিদে আদায় করতাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোথায় নামাজ আদায় করেন? উত্তরে বৃদ্ধ কিছু না বলে আমার নাম জিজ্ঞেস করল। আমি কিছুটা অবাক হয়ে নিজের নাম বললাম এবং তার নামটাও জিজ্ঞেস করলাম। বৃদ্ধ বলল, আমার নাম আয়ুব শিকদার। এরপর আমি বৃদ্ধকে বললাম, চলুন একসাথে মসজিদে নামাজ আদায় করি। বৃদ্ধ বলল, আপনি যান, আমি একটু পরে আসছি। আমি তখন বৃদ্ধকে বিদায় জানিয়ে মসজিদে চলে আসি। মসজিদে আসার পর মুয়াজ্জিন আমাকে বলল, হুজুর, আপনি ওখানে একা একা কার সাথে কথা বললেন? আপনাকে দেখলাম গেটের পাশে দাঁড়িয়ে একা একা কথা বলছিলেন। আপনার কি কোনো সমস্যা আছে? আমি তখন মুয়াজ্জিনের কথা শুনে হতভম্ব হয়ে যাই। মুয়াজ্জিনকে বললাম, কি বলছো? আমি তো আয়ুব শিকদার সাহেবের সাথে কথা বলছিলাম। মুয়াজ্জিন বলল, আয়ুব শিকদার সাহেব তো 3 মাস আগেই ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আপনি তার সাথে কিভাবে কথা বললেন, আর আপনি তাকে চেনেন কিভাবে? মুয়াজ্জিনের বক্তব্য শুনে আমার যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আমি তখন মুয়াজ্জিনকে বললাম, আমি সত্যি তার সাথে কথা বলছিলাম তখন। এটা কিভাবে সম্ভব? মারা গিয়ে তিনি আবার কিভাবে ফিরে আসতে পারেন? যাই হোক, এরপর মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি আয়ুব শিকদার খুবই ভালো এবং প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন। তিনি নাকি অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন এক সময়, কিন্তু তার যে সন্তানরা ছিল তারা কেউই তাকে বাবা হিসেবে সম্মান দিতে পারেনি। তার 2 ছেলে এবং 3 মেয়ে সবাই খুব উচ্চশিক্ষিত এবং ভালো ভালো চাকরিও করে, কিন্তু তারা কেউই তার বাবার সেবা করেনি। তার অনেক আগে থেকেই রোগ ছিল এবং শেষ বয়সে এসে উনি নিঃসঙ্গতার কারণে একাকী দিন পার করতেন। এমনকি উনি মারা যাওয়ার পর তার সন্তানেরা শুধু নিয়ম রক্ষার্থে গ্রামে এসে তার জানাজায় অংশগ্রহণ করেছিল, কারোর ভেতরে বিন্দু মাত্র সহানুভূতি কাজ করেনি। মুয়াজ্জিন বলল, এই মসজিদ ছিল তার প্রিয় জায়গার মধ্যে একটা। হয়তো তার মৃত্যুর পরেও সে এই মসজিদের মায়া ভুলতে পারেনি। এই বিস্তারিত ঘটনা শোনার পরে আমি ঘটনাটা বিশ্বাস করি।
তার আগে আমি এটা বিশ্বাস করতে চাইনি, কারণ মৃত্যুর পর মানুষ ফিরে আসে না। একজন ইমাম হয়ে এই ধরনের ঘটনা বিশ্বাস করা আসে না। একজন ইমাম হয়ে এই ধরনের ঘটনা বিশ্বাস করা ঠিক না, কিন্তু নিজের সাথে যা না ঘটলে কোনোদিনও আমি বিশ্বাস করতাম না। ভাই, এটি ছিল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি শতভাগ সত্য। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আমি সৌরভ, 10ম শ্রেণীর ছাত্র। আমি থাকি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায়। ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে। ঘটনাটি আন্টির মুখ থেকে শোনা। এটি একেবারে সত্য ঘটনা। কিছু কারণে আমি তার ও আন্টির নাম বলছি না, অর্থাৎ আঙ্কেল এবং আন্টির নাম নিচ্ছি না। এবার ঘটনায় আসা যাক। তখন আমরা থাকতাম বিল্ডিং এর বাসায়, আর তারা সেই বিল্ডিং এর সাথে একটা টিন শেড বাসায় থাকতেন। আমাদের বাসার সামনে তখন মাঝারি সাইজের একটা বট গাছ ছিল, এবং তাদের টিন শেড বাসার পশ্চিম পাশে ছিল একটা পুরনো বড়ই গাছ। প্রচলিত আছে যে বট গাছে নাকি খারাপ কিছু বাস করত, অর্থাৎ সেই বট গাছটায় কোনো খারাপ কিছু ছিল বলে প্রচলিত ছিল। একদিন তার প্রমাণও পাওয়া যায়। একদিন বাড়িওয়ালার ভাগ্নে সন্ধ্যার সময় সেই জায়গায় ময়লা ফেলতে গেলে সে দেখতে পায় তার পাশ দিয়ে কেউ যেন এইমাত্র লাফ দিল। এটা বোঝার পরে তৎক্ষণাৎ সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার ঠিক কয়েক মাস পর সেই আঙ্কেল আন্টি টিন শেড বাসাটি ভাড়া নেয়। তাদের 3টি মেয়ে ছিল। ছোট মেয়েটির বয়স ছিল 1 বছর। তারা সেখানে বেশ স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু অনেক বছর পর যখন তারা ওই বাসা ছেড়ে চলে যাবে, ঠিক তখন আর কিছু স্বাভাবিক ছিল না। একদিন আঙ্কেলের সাথে বাড়িওয়ালার ঝামেলা বাঁধে বড়ই গাছটা নিয়ে। মূলত বড়ই পাড়া নিয়ে ঝামেলা হয়। এই ঝামেলার পরে আঙ্কেল আন্টি ঠিক করেন যে তারা এই বাসা ছেড়ে চলে যাবেন। আঙ্কেল ঠিক করেন তিনি ওই বড়ই গাছটি কেটে ফেলবেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে একজন নারী তাকে বলছে, কোনো মতেই তুই ওই গাছটি কাটবি না। যদি তুই কাটিস তাহলে তোর ফল ভালো হবে না। পরদিন সকালে আঙ্কেল ওসব স্বপ্নের তোয়াক্কা না করে ওই গাছটি কেটে ফেলেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্নে দেখেন সেই নারী এক পরীর বেশে আবার দেখা দিয়েছে। এবার সে রাগান্বিত হয়ে বলছে, তুই কাজটা ঠিক করলি না, আমি তোর ছোট মেয়েকে আমাদের সাথে নিয়ে যাব। এবার সে আঙ্কেল তেমন পাত্তা দিলেন না, কারণ তিনি এসবে বিশ্বাস করতেন না। তারপর থেকে শুরু হয় আসল ঘটনা। আঙ্কেলের আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। প্রতিদিন রাতে ঘুমানোর পরে সকালে আঙ্কেলকে আর বিছানায় পাওয়াই যেত না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে খাটের নিচে পাওয়া যেত। আবার একদিন রাতের খাওয়ার পরে আঙ্কেল তার রুমে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আঙ্কেলের পিঠে অনেক দাগ দেখা যেত সেই সময়টাতে। এছাড়াও আঙ্কেল তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অর্থাৎ ঘটনাগুলো ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি তার বউকে মারধর করা, বিশেষত সেই ছোট মেয়েকে নিয়ে তিনি মাঝে মধ্যে কোথাও যেন চলে যেতেন। অর্থাৎ তার ছোট মেয়ে স্বপ্নে যাকে নিয়ে যাওয়ার কথা বলছিল কোনো অসদিদি। এসব কর্মকাণ্ড দেখে আন্টি একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। হুজুর তাকে বলে যে বড়ই গাছে যে মহিলা জিনটি থাকত সেটি অনেক দূর থেকে এখানে থাকতে এসেছিল এবং গাছটি কাটার ফলে তার থাকার জায়গার বিঘ্ন ঘটেছে। সে ভালো পরী বা ভালো মহিলা জিন। হুজুর এবার পরীটাকে ডেকে এনে বলে, তুই এখান থেকে দূরে চলে যা। ও তা না বুঝে গাছটি কেটে ফেলেছে। পরীটা বলে, যদি আমাকে ছাড়তে বাধ্য করা হয় তাহলে আমি তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যাব, আর থাকলে আমি তাদের সাথেই থাকব। এসব ঘটনার পরে আন্টির ওই বাসাটা ছেড়ে দেন। নতুন বাসায় যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা, যেমন হঠাৎ করে পানির কল চালু হওয়া, লাইটের সুইচ অন অফ হওয়া, ঘরের কারো হাঁটার আওয়াজ। তার কয়েকদিন এসব ঠিক হয়।
এর কিছুদিন পরে হয়তো এসব ঠিক হয়। আল্লাহর রহমতে তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু আঙ্কেলের সাথে যে সেই পরীটি এখনো আছে। এটা আমার সংগৃহীত ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, নাম হচ্ছে ফরহাদ। উনি পাঠিয়েছেন সৌদি আরব থেকে। ওনার দেশের বাড়ি চাঁদপুর জেলার প্রত্যন্ত একটি এলাকা, আর সেই এলাকার একটি গ্রাম নাম হচ্ছে পাঞ্চাইল গ্রাম। আর সেই গ্রামেই তার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল হচ্ছে 2004, আর ওনার বয়স ছিল তখন মাত্র 12 বছর। ওনাদের বাড়ির চারপাশে রয়েছে গাছের বাগান। তখনও কিন্তু বিদ্যুৎ ছিল না। আর ওনার যেই ঘরটা, মানে যেই ঘরে উনি ওই সময় থাকতেন, সেটি হচ্ছে পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে যে রাস্তা, ওই রাস্তা ধরেই ওনার ঘরে আসতে হয়। আর পুকুরের দুই পাড়ে ছিল 3 মুখ 2টি রাস্তা। বাঁশঝাড়, ছোট্ট বাগান, ডোবা আর বিশাল তাল গাছের সারি ছিল রাস্তার দুধারে। আর পুকুর পাড়ে বর্ষাকালে তিনি মাছ ধরার জন্য কারেন্ট জাল বসাতেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়া, মাছ ধরা, খেলাধুলা করা এগুলোতে অন্যদের থেকে বেশ এগিয়েই থাকতেন। তবে লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজ, মানে সে ভালো করুক বা অন্য কাজে সে ইনভলভ হোক, এটি আবার ওনার মা চাইতেন না। কারণ হচ্ছে উনি ওনার ক্লাসের আগে থেকেই ফার্স্ট বয় ছিলেন। যাই হোক, মূল ঘটনাতে আসা যাক। ওনার মা মাছ ধরা পছন্দ না করলেও উনি কিন্তু মাছ ধরতে বসলে অনেক মাছ পেতেন, এবং অন্যরা দেখা যেত মাছ তেমন না পেলেও উনি অন্যদের থেকে অনেক বেশি পেতেন। এতে করে অন্যরা অনেকেই বলতো যে তোর মাছ ধরার রাশি অনেক ভালো, তোর ভাগ্য ভালো। এই কারণে আসলে উনিও মাছ ধরার প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়েছিলেন। আর টিফিন খাওয়ার জন্য বাড়ি থেকে যে টাকাটা দেয়া হতো তাকে, এই টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে একটি জালও কিনেছিলেন তিনি। তো নিজের কেনা জাল উনি পাততেন, বেশ মজাই পেতেন, আর মাছও পেতেন অনেক। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা উনি লক্ষ্য করেন। সেটি হলো যে প্রতিদিন উনি যে জাল পাততেন এবং মাছ পেতেন, প্রায় 1 সপ্তাহ ধরে একটি মাছও উনি পান না। তো উনি চিন্তা করেন যে আচ্ছা, এটা কেন হচ্ছে? প্রতিদিন তো আমি অনেক মাছ পেতাম, তাই বলে একটা মাছও পাবো না। তো উনি যেটা চিন্তা করেন যে নিশ্চয়ই মাছ কেউ চুরি করে নিয়ে যায়। কারণ হচ্ছে পাশাপাশি যারা জাল বসাতো, নৌকা নিয়ে আসতো তাদের জাল থেকে মাছ তোলার জন্য, তখন তার জাল থেকেও মাছ চুরি করে নিয়ে যায়। 2004 সাল, তখন কিন্তু বাংলাদেশে বেশ বন্যা হয়েছিল। আর ওই সময় কিন্তু বেশ অনেক মাছ পাওয়া যাচ্ছিল জালে। যারা যে মাছ মানে জাল পাততো আর কি, তারা অনেক মাছ পেত। যেহেতু উনি 1 সপ্তাহ ধরে কোনো মাছই পান না, এবং উনি আশেপাশে খোঁজ খবর নেন যে অন্যরা যারা জাল পাচ্ছে তারাও বেশ মাছ পাচ্ছে, তাহলে ওনার সমস্যাটা কি? নিশ্চয়ই কেউ মাছ চুরি করে নিয়ে যায়, তো এটা ধরতে হবে। এই কারণে উনি মাছ পাহারা দেবেন এই চিন্তা করে, আসলে রাত্রেবেলা বসে তার পাহারা দেওয়ার জন্য, ছোট মানুষ, বয়স 12, তখন তো এরকম রাত জেগে মাছ পাহারা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর বাসা থেকে যদি জানে, সেটা তো কখনো হতেও দেবে না, কারণ তার মা তো মাছ ধরা পছন্দও করে না। এই কারণে চিন্তা করেন যে আসলে রাতের বেলা তো জেগে যাওয়া মানে থাকা যাবে না, কিন্তু ভোরবেলা যখন অন্যরা জাল থেকে মাছ খুলতে আসে, তখন আমি দেখবো আমার জাল থেকে কে মাছ খুলে নেয়। এই চিন্তা করে সে ভোরের অপেক্ষায় আছে যে ভোরবেলা উনি মাছ মানে কে নিয়ে যায় সেটা দেখার জন্য বের হবেন। তো যথারীতি উনি রাত্রে ঘুমিয়েও যান। আর ওনার বাসায় তো শুরুতেই বলেছি ওই সময় কিন্তু বিদ্যুৎ ছিল না। তো উনি রাত 9টার মধ্যে লেখাপড়া শেষ করে এবং হোমওয়ার্ক শেষ করে ঘুমিয়ে পড়েন, কারণ ওনার মাথায় ছিল ভোরবেলা উঠতে হবে। তো ওনার ঘুম যখন ভেঙে যায়,
তখন উনি শোনেন যে বাইরে পাখির কিচিরমিচির ডাক। উনি আবার চিন্তা করেন কি ব্যাপার, বেশি সকাল হয়ে গেল নাকি, তাহলে তো আজকেও একই ঘটনা ঘটেছে যে কেউ মাছ খুলে নিয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে বেরিয়ে পড়েন। তো উনি বের হওয়ার পরে দেখেন যে বাইরে বেশ আলো আছে। তো উনি আর আকাশের দিকে তাকাননি, উনি দেখছেন যে আশেপাশে বেশ আলোকিত। তো উনি একা একাই হাঁটতে হাঁটতে চলে যান পুকুর পাড় থেকে বাঁশঝাড় পর্যন্ত। ওখানে একটি বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড় পর্যন্ত। তো সেখানে গিয়ে উনি দেখেন যে বেশ কিছু ছায়া, মানে অন্ধকারের মধ্যে বেশ কিছু ছায়া মূর্তির মতো বা এরকম ছায়া, এটা কি গাছের ছায়া না অন্য কিছু, এরকম উনি একটা দেখেন আর কি, যে কিছু এরকম অস্পষ্ট উনি দেখেন। কিন্তু এটা নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামাননি। আসলে তখন ভোরই ছিল না, তখন ছিল গভীর রাত। তখন আকাশে চাঁদের আলো ছিল, যার কারণে ওরা চারদিকে অনেকটা আলোকিত ছিল। হয়তোবা সেই রাতটা পূর্ণিমা ছিল, এবং হয়তোবা মায়াবী কারণেও আশপাশটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি কোনো মানুষকে দেখতে পান না। আর ওই সময় যেহেতু বর্ষাকাল, আশেপাশে সাপের ভয় আছে, আর কাউকে যেহেতু দেখতেও পাচ্ছিলেন না, তো উনি চিন্তা করেন এখনো মনে হয় কোনো মানুষজন আসেনি, অনেক দূরেও তো কোনো নৌকা টোকা দেখা যাচ্ছে না, যাই একটু পরে আবার আসবো। এই চিন্তা করে উনি ঘরে চলে আসেন। আর মূলত ভয়ঙ্কর ঘটনাটি এই সময় থেকেই শুরু হয়। উনি দরজা বন্ধ করে ওনার খাটের পাশে একটি জানালা খোলেন। চিন্তা করেন যে সকাল তো হয়েই যাচ্ছে, দেখি জানালা দিয়েও কিছুটা দূর থেকে দেখা যায় কিনা, কেউ আসে কিনা। ওই চিন্তা করে জানালা খুলেছেন। তো জানালা খুলে যেই না ঘুরে তাকিয়েছেন, তখন তিনি ওই হারিকেনের আলোতে ঘরের মধ্যে থাকা যেই ঘড়িটা রয়েছে, সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পান তখন রাত বাজে 1:50। তখন চিন্তা করেন, হাই হাই, আমি যে রাতের বেলা এত দূর থেকে যে ঘুরে আসলাম, এখন তো সকাল মনে করছি যে পাখি কিচির মিচির করছে, কিন্তু ঘড়ি কি নষ্ট নাকি? উনি আবার দরজা, মানে ওই জানালাটা দিয়ে বাইরের দিকে ভালো করে তাকান। তখন দেখেন যে আসলেই সকাল হয়নি। উনি চারদিকে যেই আলো দেখতে পাচ্ছিলেন, এটা আসলে চাঁদের আলো। এবং এখন যখন উনি ভালো করে তাকালেন, তখন দেখতে পান যে একটু আগে যেমন বেশি আলোকিত দেখছিলেন, এখন কিন্তু অতটা নয়, স্বাভাবিক চাঁদের আলোই মনে হচ্ছে এখন। তাহলে একটু আগে যে এত আলোকিত ছিল, উনি ঘুরে আসলেন, এটা কি ভুল ছিল? উনি মনে মনে একটু ভয় পান যে একা একা এভাবে ঘুরে আসলাম এত রাতের বেলা। উনি আবার জানালা বন্ধ করে দেন এবং বিছানায় শুয়ে পড়েন। আর শুয়ে পড়ার পরপরই ওনার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে থাকে। মনে হচ্ছে কতগুলো লোক বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং অজানা কিছু ভাষায়, মানে কি ভাষায় যে তারা শব্দ করছে এটা বোঝা যাচ্ছে না। এবং তারা মানে গান গাইতে গাইতে, ঢোল বাজাতে বাজাতে ওই তাল গাছ, পুকুর পাড়, বাঁশঝাড় এইগুলো পার করে, মানে শব্দ যেভাবে শোনা যাচ্ছে, কোন দিক থেকে শব্দ আসছে, ওই দিক দিয়ে ওনার একদম জানালার পাশ দিয়ে উঠোনে এসে সবাই জড়ো হয়। এবং তাদের মানে গানের আওয়াজ ক্রমান্বয়ে আস্তে আস্তে ভারী হয়ে ওঠে। এদের মধ্যে থেকে একজন নারী কণ্ঠ, মানে নারী কণ্ঠের গান ভেসে আসে, এবং পুরুষ কণ্ঠের গানও সেখানে ছিল। তো উনি মানে বুঝতে পারেন যে এই শব্দগুলো আস্তে আস্তে ক্রমশ মানে তীব্র হচ্ছে। আর যে ঢোল বাজানোর যে আওয়াজটা, এটা খুবই তীব্র এবং ভয়ঙ্কর। মানে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো ঢোল নয়, মানে কানের মানে তালা ফেটে যাবে এমন একটা অবস্থা আর কি। এই আজব এবং অদ্ভুত ভাষায় গাওয়া গানের শব্দে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এবং এমন কান ফাটানো আওয়াজ। এই আওয়াজে উনি কিন্তু এর মধ্যে দিয়ে ওনার বাড়ির সদস্যদেরকে চিৎকার করে ডাকাডাকি করছিলেন, কিন্তু মনে হচ্ছে যে এই আওয়াজের মধ্যে তার শব্দ কারো কানেই পৌঁছাচ্ছে না। তো তার একার কি ঘুম ভেঙে যাওয়ার কথা? নিশ্চয়ই বাড়ির সকলেরই তো ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু কারো কোনো সারা শব্দ নাই। আর সারা শব্দ যদি থেকেও থাকে তিনি বুঝতে পারছিলেন না। উনি কি করেন, ভয়ে ভয়ে জানালার একটা ছিদ্র দিয়ে বাইরে তাকান যে আসলে কে। এটা স্বাভাবিক বলে তো কিছু মনে হচ্ছে না। তখন উনি দেখেন যে না, এরা কোনো খুব লম্বা কেউ না, বেটে কেউ না, একদম স্বাভাবিক আকৃতির বেশ কিছু মানুষ, এই 15 থেকে 20 জন হবে। এর মধ্যে থেকে একজনকে নারী অবয়বে দেখা যাচ্ছে,
এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এরা প্রত্যেকেই ভয়ঙ্কর রকমের কালো। কারো চেহারা স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আফ্রিকার নিগ্রোদের মতো যেরকম মানে তারা যেরকম কালো হয় ঠিক এমনটাই কালো। আর একজন মহিলা যেভাবে চিৎকার করে গান গাচ্ছিলেন, দেখা যাচ্ছে যে চাঁদের আলোতেই ওই মহিলার দাঁতগুলো কালো, চেহারার মধ্যে তার সাদা দাঁতগুলো দেখে মনে হচ্ছিল এই দাঁতগুলো স্বাভাবিক দাঁত নয়, অনেক লম্বা লম্বা দাঁত। কোনো মানুষের এভাবে লম্বা দাঁত হয় কিনা এটা ওনার জানা ছিল না। আর তার কপালে সিঁদুর ছিল এবং তার চোখগুলো ছিল অগ্নিবর্ণের মতো, মানে আগুনের মতো। আর ওই যে সবাই, মানে যারা ওখানে ছিল সবাই কিন্তু এই ফরহাদ ভাইয়ের ঘরের দিকে মুখ করে গান গাচ্ছে এবং কেউ কেউ নাচছে এবং এমন ভাবে চোখ করে তারা তাকিয়ে আছে ঘরের দিকে। উনি কিন্তু জানালার ফুটা দিয়ে দেখছেন। এটা মনে হচ্ছে যে তারা ওই শব্দ দিয়ে তাকে গালিগালাজ করছে, শাসাচ্ছে, মানে আর কি যে গাচ্ছে এটা তো আসলে উনিও বুঝতে পারছেন না, এটা আসলে কি শব্দ, কোন দেশি গান, ওনার আসলে এটা বোধগম্য হচ্ছে না। এবং মনে হচ্ছে যে শাসানোর মধ্য দিয়ে মাথায় ইশারা করে তাকে ডাকছে। আর উনি তো ওই যে জানালার ফুটা দিয়ে উনি দেখছেন, এটা মনে হচ্ছে ওই 15-20 জন সবাই বুঝতে পারছে যে উনি ওই জানালার ফুটো দিয়ে তাকে দেখছে। উনি ছোট মানুষ, উনি কিন্তু আর নিতে পারছিলেন না। উনি বেশ কিছু দোয়া দরুদ জানতেন, ওই মসজিদের মক্তবে উনি যেতেন রেগুলার, ওখানে পড়তেন, আরবি পড়তেন। তো উনি যে জিনিসগুলো শিখেছিলেন সেগুলো উনি পড়ছিলেন, কিন্তু এরকম প্রচন্ড শব্দ হতে হতে উনি যে কখন সেন্সলেস হয়ে গিয়েছিলেন উনি নিজেও জানেন না। তো ওনার যখন সেন্স ফেরে তখন প্রায় বেলা 12:30 বাজে। উনি দেখে যে ওনার আশেপাশের লোকজন আছে, কারণ ওনাকে যখন সকালে ডাকাডাকি করা হচ্ছিল উনি খুলছিলেন না দরজা। অনেক ডাকাডাকি করার পরও যখন দরজা খুলছিলেন না তখন দরজা ভেঙে তার ঘরের মধ্যে ঢুকেছিল এবং ঢুকে দেখেন উনি অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপর তাকে জ্ঞান ফেরানো হয়, কিন্তু মানে জ্ঞান ফেরানোর পরে তিনি নিজের ঠোঁটে, জিহ্বায় ঘা দেখতে পান। মানে এটা তো সকালে, মানে রাতেও ছিল না, এবং যখন উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তখনও ছিল না। তাহলে এরকম ঘা কেন হলো, কি কারণে? মাত্র এই কয়েক ঘন্টা এরকম হয়ে গেল, কি হয়েছিল? এটা উনি তখনই কাউকে বলেননি, কিন্তু পরবর্তীতে ওনার মাকে বলেন যে এই ঘটনা, রাত্রে এই ঘটনা ঘটেছে। তখন ওনার আম্মু ওনার এক হুজুর কাকাকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই হুজুর কাকা যখন তাকে ঝাড়ফুঁক করেন মুহূর্তের মধ্যে ওই ঘাগুলো মিলিয়ে যায়, মানে কিচ্ছু না, এটা ম্যাজিকের মতো। যেহেতু ওই ঘাগুলো স্বাভাবিক ছিল না, এই কারণেই হয়তোবা দোয়া দরুদের মাধ্যম দিয়ে স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা এই অবস্থা থেকে তাকে মুক্ত করেছিলেন। যাই হোক, উনি স্বাভাবিক হয়ে যান এবং স্বাভাবিক হওয়ার পরে এই আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, মানে আসরের প্রায় শেষ দিকে মাগরিবের শুরু হবে এমন একটা সময় উনি কি করেছিলেন, ওই যে ওনার জাল তো পাতাই আছে, যে আমার জালে মাছ ধরলো কিনা এটা তো মাথার ভিতরে কাজ করছে। যখন সেন্স ফিরে আসে, যখন একটু ভালো লেগেছিল তো তখন উনি গেছেন ওইখানে। যাওয়ার পরে উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান। সেটা হলো উনি দেখেন ওনার জালের কাছে ছোট্ট একটা প্রাণী। এই প্রাণীর চেহারাটা কিছুটা মানুষের মতো, আবার কিছুটা শূকরের মতো, এবং চোখগুলো হলুদ বর্ণের, এবং এটা 4 পায়ে চলে। সে দেখে তার জাল থেকে মাছ ধরে ধরে এটি খাচ্ছে, এবং যখনই উনি শব্দ করেছেন তখন ওই প্রাণীটি তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে ওই প্রাণীটি তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দেয়, এবং হাসি যখন দিয়েছে তখন ফরহাদ ভাই দেখেন যে তার মুখে কোনো দাঁতই নেই। এরকম ভয়ঙ্কর একটা হাসি দিয়ে পানির নিচে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকেই ফরহাদ ভাইয়ের সাথে প্রতিনিয়ত বিভিন্ন রোমহর্ষক ভয়ানক ঘটনা ঘটে চলছে। কোন কোন হুজুর তাকে বলেছেন ওই যে প্রাণীটা তিনি দেখেছিলেন ওই প্রাণীটা নাকি তার রক্তের সাথে মিশে গিয়েছে। এভাবে উনি বহুদিন যাবত এই প্যারানরমাল বিষয়ের মুখোমুখি হচ্ছেন। এখনো তিনি এই বিষয়টি থেকে নিষ্কৃতি পাননি। তো এটি ছিল ঘটনা, এবং উনি একটি বিষয়
জানতে চেয়েছেন আমাদের কাছে, সেটি হচ্ছে যে উনি যে প্রাণীটি দেখেছিলেন এই প্রাণীটি আসলে কি প্রাণী হতে পারে। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো যে এটি হতে পারে, আমরা যতটুকু বুঝতে পারি এটা স্বাভাবিক কোনো প্রাণী হতে পারে, কিন্তু মানুষের চেহারার মতো, আবার শূকরের চেহারার মতো সেটি জাল থেকে মাছ খুলে খুলে খাচ্ছে, আবার মানুষের মতো হাসি দিয়েছে, তার মুখে কোনো দাঁত ছিল না, সেটা আবার পানির নিচে ডুব দিয়ে মিলিয়ে গেল, এমন কোন প্রাণী পানিতে কি থাকে আপনারা কখনো দেখেছেন? নিশ্চয়ই নয়। যেহেতু বিষয়টা স্বাভাবিক নয়, তাহলে আমরা বুঝতেই পারি এটি নিশ্চয়ই কোনো জিন হবে, কোনো মাছ খেকো জিন হবে। যেহেতু উনি মাছ পাততেন, ওনার জাল থেকে মাছগুলো খেত, উনি সেগুলো পরীক্ষা করার জন্য গিয়েছিলেন, এই জন্য যেই জিনগুলো মাছ খেত তারা সেটা মেনে নেয়নি, এই জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। এবং অনেক সময় দেখা যায় সন্ধ্যা যখন হবে হবে ভাব, আজানের আগ দিয়ে, তখন কিন্তু অনেক দুষ্টু জিন বের হয়ে আসে। জিনগুলো কখনো যে মানে মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে দৃশ্যমান হয় বিষয়টা এমন নয়, কখনো কখনো তাদের নিজের অজান্তেও কিন্তু দৃশ্যমান হয়ে যেতে পারে। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। এবং কাহিনীটি শেয়ার করছে লোপা, তার বড় বোন ঐন্দ্রিলার কাহিনী, তার বড় বোন ঐন্দ্রিলা এবং হাসানের কাহিনী, তার দুলাভাই হাসানের কাহিনী। এবং কাহিনীটি কিন্তু বেশ 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 ভয়ের, আমার কাছে কিন্তু বেশ ভয় লেগেছে কাহিনীটি। আমি আপনাদের জন্য কাহিনীটি শেয়ার করছি এখন আমার মতো করে। লোপার বড় বোন ঐন্দ্রিলা এবং তার হাজবেন্ড দুজনেই ছিলেন পেশায় শিক্ষক, তারা কলেজের শিক্ষক ছিলেন এবং দুজনে জব করতেন কলেজে শিক্ষক হিসাবে, এবং তারা ছিলেন ঢাকার কাছেই একটা জায়গায় তাদের জব করতেন। কিন্তু কোন একটা কারণে তার যে ঐন্দ্রিলার হাজবেন্ড হাসানের পোস্টিং হয়ে যায় উত্তরবঙ্গের কোন একটা গ্রামে বেশ দূরে, এবং সেখানে তাকে জয়েন করতেই হবে সেটা বলা হয় এবং তাকে যেতেই হবে। তো কিছুই করার ছিল না, যদিও তাদের কোনো তখন পর্যন্ত সন্তান নেই, তারা খুব তখন নব্য বিবাহিত, আজ থেকে 25 বছর আগের কাহিনী, এবং তাদেরকে ওখানে মুভ করতেই হবে, তাদের বলতে হাসানের মুভ করতে হবে। আর ঐন্দ্রিলা তখন চিন্তা করে যে তার হাজবেন্ডকে তিনি গিয়ে অ্যাটলিস্ট কিছুটা মানে গুছিয়ে দিয়ে আসবেন, পরবর্তীতে তিনিও চেষ্টা করবেন সেখানে পোস্টিং নিয়ে চলে যাওয়ার, অথবা হাজবেন্ড যদি পরবর্তীতে সেখান থেকে পোস্টিং নিয়ে আবার আসতে পারেন, তারা ঢাকার কাছাকাছি যেখানে ছিলেন সেখানে, কারণ একটা জায়গায় স্থির হয়ে গেলে যেরকম হয় সেটা তাদের কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, কিন্তু তখন যেতেই হবে, এবং সেই সময়টা আজ থেকে 25 বছর আগে এতটা সবকিছু গোছানো ছিল না, পরিবেশ রাস্তাঘাট একটু অন্যরকম ছিল, মানে এতটা অ্যাডভান্স ছিল না। তো সেই লোপার দুলাভাই যিনি হাসান ছিলেন, তিনি এবং ঐন্দ্রিলা দুজনে মিলে চলে যান সেই উত্তরবঙ্গের সেই গ্রামে, দূরে সেই গ্রামে, এবং গিয়ে দেখেন যে বেশ রিমোট অঞ্চল, সে গ্রামটা বেশ রিমোট, এবং তখন পর্যন্ত সেখানে ঠিক মতো বিজলি বাতিও পৌঁছেনি, এবং মানে খুব রিমোট একটা অঞ্চল। তো যাই হোক, তারা সেখানে গিয়ে বাড়িঘর খুব একটা ভালো খুঁজে পান না, একটা বাসা খুঁজে পান, সেই বাসাটা খুঁজে হাসান বের করেন। সেই বাসাটা অ্যাকচুয়ালি বাসাটার যে পাশের যে দেয়াল বলতে কিছু নেই, টিনের বাসা, বাসাটার চারিপাশে টিন, উপরেও টিন, দোতলা টিনের ঘর এবং চারিপাশে টিন, বাট বেশ সুন্দর কাঠ এবং টিন দিয়ে বানানো বাসা। তো ঐন্দ্রিলারও বেশ পছন্দ হয়, বলে যে মানে যখন গরম পড়বে, তখনও গরমকাল না, তখন মানে বর্ষাকাল, বর্ষা চলছে, মানে বৃষ্টি চলছে, শ্রাবণ মাস, মানে এরকম একটা সময়, তো তখন গরম নেই। তো ঐন্দ্রিলা বলে যে আসলে গরম পড়লে কষ্ট হবে, বাট যখন গরম না থাকবে তখন সমস্যা হবে না, তো থাকুই না, এর আগে তো হয়তো চলেও যেতে পারি আমরা হয়তো গরমের আগে তুমি হয়তো পোস্টিং নিয়ে চলে আসবা, বা আমি চলে আসবো, কিছু একটা হবে, আমাদের চেঞ্জ হবে। তো যাই হোক, তারা দুজন মিলে এইভাবে কথা বলে, কিন্তু বাসাটা বেশ পছন্দ হয়। তো টুকিটাকি জিনিস দিয়ে তারা সেই টিনের ঘরটাকে গুছিয়ে ফেলে থাকার জন্য। বেশ ভালো একটা অবস্থা, বাসাটা সুন্দর। ঐন্দ্রিলা প্ল্যান করে এসছে সেখানে 2 সপ্তাহ থাকবে এবং 2 সপ্তাহ বেড়াবে। তো বাসা বাড়ি গোছানোর পর যেটা হয়, হাসান তার বাসার আরো কিছু জিনিস দরকার হয়, কারণ যেই জায়গাটা পুরোই অজপাড়াগা, সে ঐন্দ্রিলাকে বলে যায় যে আসলে এই কিছু জিনিস তো দরকার, সেটা আমাদের নিয়ে আসতে হবে শহর থেকে, এখানে তো সম্ভব না। তো সেখানকার যে শহর ছিল, সেই শহরে গিয়ে হাসান বলে যে আমার যে কেনাকাটাগুলো আমি সেগুলো করে নিয়ে আসবো।
কারণ এগুলো এখানে পাওয়া যাচ্ছে না। আর তোমার আমার সাথে যাওয়ার দরকার নেই, কারণ রাস্তাঘাট খুবই রাফ। এই রাফ রাস্তা দিয়ে আসলে তোমাকে নিয়ে আমি যেতে চাচ্ছি না। তো কিছুটা অঞ্জিলা তার সাথে একটু মানে একটু রাগ করে, মানে করে বলে যে আমি এখানে কিভাবে থাকবো, এখানে তো আসলে কেউ নাই আমার পরিচিত। আর এই বাসাটা হচ্ছে এমন না যে কোনো কিছুর সাথে কানেক্টেড, তাও না। বাসাটাকে মানে বেশ ছাড়া ছাড়া বাসা, এই বাসার থেকে আরেকটা বাসার দূরত্ব প্রায় বেশ খানিকটা। আর আমার ভয় লাগবে না? তো হাসান বলে যে না আসলে তুমি চিন্তা করো না, ইটস ওকে, কোনো কিছু হবে না, আমি চলে আসবো, সন্ধ্যার মধ্যে চলে আসবো বাসার মধ্যে, কোনো চিন্তা করো না তুমি বরং দিনের মধ্যে এক কাজ করো যে ওই পাশের বাসার এক মহিলা আছে, তাদের বাসায় সে টুকিটাকি মানে কাজ করে দেবে আর কি এরকম। সেই মহিলাকে দিয়ে বলে যে তুমি এক কাজ করো, তুমি কিছু ফুলের গাছ তোমার মতো লাগিয়ে নিতে পারো। তো এখানে আমি দেখেছি অনেক গাঁদা ফুলের গাছ আছে এখানে, তো সেগুলো তুমি লাগাতে পারো, যদিও শীতকালে হয়, তুমি তো সেগুলো লাগাতে পারো, অথবা তোমার যেটা পছন্দ তুমি সেখানে লাগাতে পারো, বা তুমি একটু চেষ্টা করতে পারো গাছ টাছ লাগানোর। আমি চলে আসবো সন্ধ্যার পরে, যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সব কিনে চলে আসবো। তো এই বলে হাসান ঐন্দ্রিলার কাছে কথা বলে সে বিদায় নেয়। দুপুরের আগেই সে চলে যায় বাসা থেকে, এবং সে বলে যায় যে সন্ধ্যার মধ্যে সে চলে আসবে। আর ওই যে পাশের যে বাড়ির যে মহিলা একটা আছে, সে কাজ করে তাদের বাসায়, সে মহিলাকে রেখে যায় ঐন্দ্রিলার কাছে। তো যাই হোক, হাসান চলে গেছে এবং দিন গড়িয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তখন ঐন্দ্রিলার সময় কাটতে চায় না, সে কিছু ফুলের গাছ টাছ লাগানোর চেষ্টা করে, আরো দেখে কি আছে। বাসাটা সে খেয়াল করে যে একটা টিনের বাসা, এবং বাসার সামনে রাস্তা, বাসার অপর পারে হচ্ছে বড় একটা বাঁশঝাড় আছে, এবং ডানে বামে রাস্তা চলে গেছে। তার পাশের যে বাসাটা সেটাও সেখান থেকে বেশ খানিকটা দূরত্বে, এবং সেটাও টিনের বাসা। এবং এখান থেকে হাসানের কলেজে যেতে গেলে সোজা হেঁটে যাওয়া লাগবে এই বাসা থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত, মানে বেশ প্রায় তখনকার সময়ও অনেকেই মাইলে হিসাব করতো, সেই হিসাব করে দেখলো প্রায় 2 মাইলের মতো তার হাঁটা লাগবে কলেজ যেতে গেলে। অথবা সেই অঞ্চলে 3 চাকার ভ্যান চলতো, সেই 3 চাকার ভ্যানে করে সে হয়তো যেতে পারবে। তো এইসব হিসাব করছে ঐন্দ্রিলা, এবং সে চিন্তা করছে যে সে যদি এখানে আসে তাহলে কিভাবে থাকবে। তো তার কাছে বেশ মন্দ লাগছে না, খুব ফ্রেশ বাতাস এবং খুব সুন্দর লাগছে। যে মহিলাটা কাজ করতো সেখানে, সে তাকে হেল্প করলো, টুকিটাকি রান্না বাড়াতেও হেল্প করলো। তারপর সে জিজ্ঞেস করলো যে আপনি কখন যাবেন, মহিলাটাকে জিজ্ঞেস করলো। মহিলাটা বললো যে আমি সন্ধ্যার পর চলে যাব, আপনার হাজবেন্ড আসলে আমি চলে যাব। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এরকম ভাবেই ঐন্দ্রিলার সময় কাটছে। তো এর মাঝে সন্ধ্যা হলো, মানে বিকেল গড়িয়ে গেল, ঐন্দ্রিলা বসে আছে, সে একটু ঘুমালো, এবং এর মধ্যে সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার সময় সে দেখলো যে আশেপাশে মেঘ করলো, প্রচন্ড মেঘ করেছে। মেঘ করে গড় গড় করছে, গুম গুম শব্দ করছে, বেশ মাঝে মাঝে গুম গুম করে ডাকছে, এবং তার মানে তার এই ঘর বাড়ি কেঁপে উঠছে। তো তার কাছে একটু ভয় লাগা শুরু করলো ঐন্দ্রিলার, কারণ অনেকে আছে যে মেঘ বা বজ্রপাত ভয় পায়, অনেক মেয়েরাই আছে ভয় পায়। তো ঐন্দ্রিলাও ভয় পাচ্ছে, তার ব্যতিক্রম না। তো সে ওই মহিলাকে জিজ্ঞেস করলো যে আপনি কি আর একটু থাকবেন, আমার হাজবেন্ড তো এখনো আসে নাই, চারিদিক অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তখন বলে যে না, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার বাসায় যাওয়া লাগবে, আপনি জ্বালায় নেন, আপনার হ্যারিকেন টারিকেন যা আছে জ্বালায় নেন, বাসার ভিতরে আলো জ্বালায় রাখেন, দরজা লাগায় দেন। আর উনি আসলে তো এসেই পড়বে, নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে দেখে বা কোনোভাবে আটকে গেছে রাস্তায়। আর এখানকার থেকে যে বেরোলে, যে শহরের দিকে বেরোলে যে মেন রাস্তা, অনেক সময় বড় লেগে যায় আর কি, বড় জাম লেগে যায়, তখন মানুষ ঢুকতে পারে না। তো ঐন্দ্রিলা আর কি করবে, মহিলাকে একতা সে ছেড়ে দিল। সে তার বাসার মধ্যে হ্যারিকেন ছিল, দুটা হ্যারিকেন জ্বালায় সে মহিলাকে ছেড়ে দিল। এদিকে সে দেখছে যে বেশ অন্ধকার হয়ে গেল একটা সময়, মানে সন্ধ্যা নামার আগেই সন্ধ্যা হয়ে গেল, বেশ অন্ধকার, গুরুম গুরুম মেঘ ডাকছে। এরপর শুরু হলো ভারী বর্ষণ, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। তো একদিকে এই বৃষ্টিটা এনজয় করার মতো ছিল ঐন্দ্রিলার কাছে, যদি হাসান থাকতো সে খুবই এনজয় করতো, কিন্তু একা একা এই বাসায়, অপরিচিত জায়গায়, সে কাউকে চেনে না, একটা গ্রামে, এবং মাঝে মাঝে বাতাস আসছে। সেই বাতাসের যে মানে বেশ ফাঁকা জায়গা, তো পেছনে, বাসার পেছনেও, মানে তাদের যে বাসার মূল যে চৌকাঠ, মানে চৌহদ্দি যেটা, সেই চৌহদ্দির বাইরের অংশটা হচ্ছে পুরো ফসলের ক্ষেত ওই পাশে দেখা যাচ্ছে। তো প্রচন্ড বাতাস আসছে, বাতাসের ঝাপটায় মনে হচ্ছে টিনের বাসাটা কেঁপে উঠছে।
যদিও শক্ত করে বিল্ড করে তৈরি করা কাঠ আর টিনের বাসা। তো তার বেশ ভয় লাগা শুরু করলো, একা একা কেমন যেন, এবং মাঝে মাঝে গুরুম গুরুম ডাকছে, বজ্রপাত ডাকছে। তো বেশ ভয় লাগা শুরু করলো। সে সামনে জানালাটা খুললো, জানালার উপরে একটা সুন্দর সানসেটের মতো দেওয়া আছে, বৃষ্টির পানি আর ঢোকে না, টিনের সানসেট বানানো। সামনে দেখছে যে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে, এবং সামনে অন্ধকারে বাঁশঝাড় আর অন্ধকার লাগছে, এরকম একটা অবস্থা। তো বেশ ভয় পেয়ে সে একসময় জানালাটা বন্ধ করে চুপচাপ বসে মনে মনে সে আস্তে আস্তে দোয়া পড়ছে, বসে বসে আস্তে আস্তে দোয়া পড়ছে। ঐন্দ্রিলা চিন্তা করছে যে মানে কখন আসবে কখন আসবে। তেমন করতে করতে সে ঘুমে, তার চোখে ঘুম লেগে আসছে, ঐন্দ্রিলার চোখে তখন ঘুম লেগে আসছে। সে হঠাৎ করে তার ঠক ঠক শব্দে মানে মনে হলো কেউ একজন এসে, তার বাসাটা এরকম ছিল যে এই যে তাদের ঘরের সামনে আরেকটা বারান্দা আছে টিনের, এবং সুন্দর বারান্দা, সেই বারান্দার বাইরে হচ্ছে সদর দরজা। এটার মনে হচ্ছে খট 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 করে কেউ দরজা নক করছে, এবং বৃষ্টি পড়ছেই, তখন অঝোরে বৃষ্টি পড়ছে। ঐন্দ্রিলা চমকে উঠে সে তাকিয়ে দেখে যে তার ঘড়িতে দেখাচ্ছে 9টা সামথিং, মানে 9টা কয়েক মিনিট হয়ে গেছে, 9টা বেজে কয়েক মিনিট হয়ে গেছে। যাই হোক, সে তাড়াতাড়ি উঠে সে বুঝে যে হাসান আসছে, নিশ্চয়ই হাসান আসছে, আর কি আসবে। সে দৌড়ে তাড়াতাড়ি গেট খুলে, তো দরজাটা সে প্রথম যে তার এই দরজা খুলে বাইরের দরজাটা ফুট করে খুলে ফেলে। খোলার সাথে সাথে এক ঝলক বাতাস ঢুকে, এবং সে তাকিয়ে দেখে কেউ নাই বাইরে, অন্ধকার, এবং বৃষ্টির ছাট ঢুকছে। তো সে একটু কেঁপে উঠে দরজা তাড়াতাড়ি লাগিয়ে দেয়। তো লাগিয়ে দেওয়ার পর আবার একবার নক হয়, ঠিক লাগানোর সাথে সাথে। তো এবার যখন নক হয়, সে জিজ্ঞেস করে কে। তো সে যখন কে বলে, দেখে যে কোনো উত্তর আসছে না ওই পাশ থেকে। আবার সে বলে কে, তখন ওই পাশ থেকে শুধু একটা শব্দ আসে, খোলো। সে হাসানের গলা শুনতে পায়। তো সে তখন তাড়াতাড়ি খুলে দেয় দরজা, দেখে যে বৃষ্টিতে ভেজে হাসান ঢুকেছে। তো হাসানের চেহারাটা তার কাছে মানে কেমন মলিন মনে হচ্ছে। সে বলতেছে, তুমি কোথায় ছিলা? তোমাকে এতক্ষণ ধরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার সন্ধ্যার পরে আসার কথা, এই যে বৃষ্টি, আমি ভয় পাচ্ছি না এখানে, আমি বৃষ্টির মধ্যে আটকে রয়েছি। তো হাসান কোনো কথা বলছে না, সে চুপচাপ আছে। তো ঐন্দ্রিলা একটু রাগ উঠে যায় তার উপরে, যে কি ব্যাপার, মানে হোয়াট ইজ দিস, মানে তার সাথে কথা বলতে সেও রাগ করে, যেহেতু তার সাথে কথার কোনো উত্তর দিচ্ছে না, সেও রাগ করে ভেতরে রুমে চলে আসে। তো দেখে হাসানও আসছে রুমের ভেতরে, মানে ঐন্দ্রিলা তার জন্য কাপড় চোপড় বের করে নিয়ে ওখানে তাদের চেয়ার ছিল, সে চেয়ারের উপর কাপড়গুলো রেখে সে চলে যায় ভেতরে, যেখানে নাকি একটা মানে কিচেন, ঠিক না, ভেতরে কিচেন না, ওখানে একটা জায়গা সে বানিয়েছে যাতে সেই ওই জায়গা থেকে খাবার দাবার সে রান্না করে এনে ওখানে রাখতে পারে এবং ব্যবস্থা করতে পারে, লাইক সেমি কিচেন টাইপের বা একটা ডাইনিং, একটা ছোট জায়গা। তো সে সেখানে খাবারগুলো রেডি করতে থাকে, হাসানকে দেবে। সে ওখান থেকে একটা হ্যারিকেন নিয়ে গেছে সেখানে, কিন্তু তার রাগ, হাসান কেন কথা বলছে না, আর সে হঠাৎ করে এরকম ভাব কেন দেখাচ্ছে। তো ঐন্দ্রিলা খাবার দাবার রেডি করে এনে সে রুমের মধ্যে ঢোকে, হ্যারিকেন হাতে, এক হাতে হ্যারিকেন এবং এক হাতে সে ভাতের একটা ডিশ হাতে ঢুকে সে টেবিল ছিল, টেবিলের মধ্যে হ্যারিকেনটা নামিয়ে রাখে এবং দেখে যে ওই ডিশটা নামিয়ে রাখে। নামিয়ে রেখে এসে তাকিয়ে দেখে হাসান রুমে নাই, ফ্লোরের মধ্যে একটু পানি পড়া কিছু, কিন্তু হাসান রুমে নাই। তো সে একটু অবাক হয়ে যায় যে হাসান কই গেল। সে আস্তে করে হ্যারিকেনটা নিয়ে আবার বারান্দাও কি দেখে, বারান্দাও নেই। তো সে অবাক হয়ে যায়, কি হলো, বারান্দাও নাই, রুমে নাই, দরজা কিন্তু লাগানো। তো সে আস্তে করে আবার রুমে আসে, রুমে এসে আবার এদিক ওদিক তাকায়, কই গেল। এই সময় সে হঠাৎ করে তার টিনের চালের কাছ থেকে একটা হাসি শুনে, এরকম একটা হাসিটা শুনে সে ধক করে ওঠে তার বুকের উপরে। হাসিটা কেমন যেন অশুভ একটা হাসি। সে হঠাৎ করে উপরে তাকিয়ে দেখে টিনের যে চাল, দোচালার সাথে হাসান ঝুলে আছে, তার দুই হাত দুই পাশে মেলা, দুটো চৌকাঠ ধরে আছে, দুই পা দিয়ে দুই কাঠ, অনেকটা মাকড়সার মতো সে ওখান থেকে ঝুলে আছে এবং একটা বিচিত্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে বলতেছে, লাল শাড়ি পরছো, সুন্দর। কেমন একটা বিচিত্র একটা ভঙ্গিতে সে কথাটা বলতেছে এবং ঐন্দ্রিলার কাছে বুকের মধ্যে ধক করে ওঠে, সে প্রচন্ড ভয় পায় এবং পরবর্তী সেকেন্ডে সে দেখতে পায় হাসান উপর থেকে লাফ দিয়ে পড়লো তার উপরে। তো তার হাতের থেকে হ্যারিকেন পড়ে যায়, কিন্তু সে পড়ার সময় সে ভয়ে দোয়া পড়া শুরু করে এবং হ্যারিকেন পড়ার পর হ্যারিকেন কিন্তু চিমনি ভেঙে নিভে গেছে, অন্ধকার। তার বাইরে প্রচন্ড ভয় পড়ছে, সে দোয়া পড়তেছে, তার মনে হয়েছিল তার গায়ের উপরে সে হাসান পড়ছে, কিন্তু
সে যখন দোয়া পড়ছে তখনই সে 1 সেকেন্ডে ফিল করছে যে তার উপর কিছু পড়েনি, মানে ওজনটা পড়তে যেও পড়েনি, তার উপর থেকে সরে গেছে। এবং ঐন্দ্রিলা শুয়ে শুয়ে দোয়া পড়া শুরু করে। সে আসলে খুব একটা যে মানে প্র্যাকটিসিং মুসলিম ছিল তা না, বাট তার মধ্যেই ব্যাপারটা ছিল, কারণ ছোটবেলার থেকে তার বাবা মাকে দেখছে দোয়া দরুদ পড়তে। তো সে দোয়া পড়তে থাকে অনর্গল, তার মুখ শুকিয়ে যাচ্ছে, শুয়ে আছে, সে ওখান থেকে উঠতেও পারছে না, ভয়ে নড়তে পারছে না। কিন্তু তার মনে একটা ভয়, সে নিজের মানুষকে ভয় পাচ্ছে, নিজের স্বামীকে ভয় পাচ্ছে, যাকে সে এত ভালোবাসে। তার মধ্যে মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে তার স্বামী তার কাছে অচেনা, এটা তার স্বামী না। সে দোয়া পড়ছে, সে সাথে সাথে দোয়া পড়ছে, প্রতি সেকেন্ডে দোয়া পড়ছে, তার মুখে শুকিয়ে যাচ্ছে তার দোয়া, এবং তার মুখ শুকিয়ে যাচ্ছে, দোয়া পড়া থামছে না। সে দোয়া পড়ছে আর সে চিন্তা করছে এটা কি হলো, এটা কি দেখলো সে। তো কতক্ষণ পেরিয়ে গেছে সে জানে না। অনেকক্ষণ পর সে দরজার মধ্যে ধুম 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 নখ শুনলো এবং তার নাম ধরে ডাকছে ঐন্দ্রিলার নাম ধরে ডাকছে হাসানের গলা। সে এখন আর সাহস পাচ্ছে না যে উঠে গিয়ে যে রুম, সে দরজা খুলবে, এবং তার হ্যারিকেনটা এটা ভেঙে গেছে অন্ধকার রুমের ভেতরে। তো সে আস্তে করে ওঠে, অনেক সাহস করে উঠে আস্তে আস্তে হেঁটে যায়। হেঁটে গিয়ে সে আরেকটা হ্যারিকেন যে আছে সেটাকে সেটা কমানো ছিল, সেটা বারান্দার মধ্যে সেটার আগুন কমানো ছিল, সে সেটাকে আস্তে করে আগুন বাড়ায়, এবং সে তখনও দেখে গেট নক করতেছে। তো সে গেটের কাছে যায়, যে বলে কে? হাসান বলতেছে বাইরের থেকে, যে তুমি দরজা খুলতেছো না কেন? আমি নক করতেছি, তুমি দরজা খুলো, কি হয়েছে? তো সে বলে যে তুমি ওখান থেকে দোয়া পড়ো, তুমি আল্লাহর কসম তুমি হাসান। তো সেখান থেকে ওই পাশ থেকে সে বলতেছে আশ্চর্য, এটা কেমন কথা? হ্যাঁ আল্লাহর কসম আমি হাসান, এটা কেমন কথা? তখন সে দরজা খুলে দেয়, দেখে যে তার স্বামী দাঁড়ায় আছে, সারা শরীরে কাদা, তার কাদা মাখা শরীরে। তো তাড়াতাড়ি সে দরজা খুলে দেওয়ার পর হাসান বলে তাড়াতাড়ি আমাকে পানির ব্যবস্থা করো কিছু, আমি এই গেটের সামনে দাঁড়াই, তাড়াতাড়ি একটু গোসল করে নেই আমার এখানে। তখন বলে যে বাসার মধ্যে তো পানি শুধু কলসিতে আছে, বলছে কলসির পানি দাও আমাকে। তো ঐন্দ্রিলা তখন কলসির পানি এনে দেয়। হাসান সেই কলসির পানি গায়ে দিয়ে করে, তখন বলে যে জাস্ট ঘরে ঢুকে পড়ে। সে ঘরে ঢুকে তো বলে যে কি হয়েছে, ঘরের ভিতরে ওইখানে এত অন্ধকার কেন, কি হয়েছে? তো বলে সেটা তোমাকে পরে বলতেছি। তো হাসান গা মুছতে থাকে, গা মুছতে মুছতে বলে জানো কি হয়েছিল? আমি যে শহরে গেছিলাম, ওখানে যে তো আমি জিনিসপত্র কেনাকাটা করে আমি আসতেছিলাম, যখন গ্রামের দিকে আসি সন্ধ্যার পরে, তখন এখানে প্রচন্ড জোরে বাতাস শুরু হয় এবং ঝড় বৃষ্টি শুরু হয়। তো আমি যখন আসতেছি এই পাশ থেকে, তো একটা জায়গা ছিল এই পাশে, সেই জায়গাটা হচ্ছে যে একটা নদীর মানে শাখা নদী আর কি, তার পাশে একটা শ্মশান আছে। তো মানুষ কি বলে না বলে, আমি তো আর এই এলাকায় আসি না, এর আগে আমি জানিও না এই এলাকা সম্বন্ধে। তা আমি শ্মশানের পাশ দিয়ে আসতেছি, তখন দেখলাম একটা বাঁশ ঝাড়, এর মধ্যে প্রচন্ড বাতাস ঝরতেছে। তো বাঁশ দেখলাম একটা একদম নুয়ে পড়ে আছে এখানে। তো আমি ওই বাঁশের কাছে গেছি, পরে বাঁশের উপরে পাড়া দিছি এবং বাঁশটা আমাকে উড়ায় নিয়ে ফেলে দিল এক পাশে। এবং বাঁশটা আমাকে উড়ায় নিয়ে যখন ফেলে দিল, আমি পড়ে 1 সেকেন্ডের জন্য আমি জ্ঞান হারায় ফেললাম। মানে কিছুক্ষণ তাকিয়ে থেকে জ্ঞান হারায় ফেললাম। আর জ্ঞান হারানোর আগে আমি দেখলাম, মনে হলো যে আমি আমার দিকে তাকায় হাসতেছি দূরে দাঁড়ায়, মানে আমার থেকে একটু দূরে দাঁড়ায় আমি হাসতেছি। তো আমি জ্ঞান হারানোর আগে মনে করছিলাম যে আমি মনে হয় মরেই গেছি, এটা মনে হয় আমার আত্মা চলে যাচ্ছে এখান থেকে, এবং আমার হাতের জিনিসপত্রগুলো যে কোথায় যে পড়ছে কি ঠিক নাই, আমি পায়ে প্রচন্ড ব্যথা পাইছি। তখন ঐন্দ্রিলা তখন তার স্বামীকে দোয়া পড়ে ফু দেয়, বলে যে যাই হোক আল্লাহ তোমাকে বাঁচাইছে, তুমি বেঁচে গেছো অনেক বড় একটা সমস্যার থেকে, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছিল। তো তাকে দোয়া পড়ে বারবার ফু দেয় সে, এবং দেখে হাসান নিজেও টুকি দোয়া পড়ে, তার টুকিটাকি দোয়া পড়ে, কারণ হাসান খুব একটা দোয়া দুরুদ ভালো জানতো না, সেও কিছু দোয়া দুরুদ যতটুকু পারতো পড়ে ফু দেয়। তখন তাকে এনে ঘরের মধ্যে বসায় আরেকটা হ্যারিকেন নিয়ে এসে হাসান বলে, রুমে ঢুকেই বলে যে এগুলো কি, কাঁচ টাচ ভাঙা, হ্যারিকেন পড়ে আছে, ব্যাপার কি? তখন ঐন্দ্রিলা তাকে বলে কথাগুলো, এবং বলার সময় সে প্রচন্ড ভয় পেয়ে যায়, সে হাসানের হাত চেপে ধরে। হাসান নিজেও ভয় পেয়ে যায়। হাসান চিন্তা করে যে কি হলো ব্যাপারটা। তো যাই হোক, ওই দিন রাতে তারা এগুলো পরিষ্কার করে কোনো মতে তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ঘুমানোর চেষ্টা করে, এবং যখন ঘুমানোর চেষ্টা করে তখন হাসান বারবার রাতের বেলা শোনে তার বাসার চারপাশ দিয়ে ওই যে টিনের যে বেড়া আছে সেটার ফাঁক দিয়ে কেউ একজন বলতেছে, এরকম করে তাকে ডাকতেছে। তো হাসান প্রচন্ড ভয় পায়, ঐন্দ্রিলাও ভয় পায়, এবং দুজনকে ধরে চুপচাপ শুয়ে থাকে এবং যতটুকু পারে দোয়া পড়ে। তো পরদিন সকাল হওয়ার পরে
সকাল হওয়ার পরে ঐন্দ্রিলা বলে হাসানকে যে তোমার উচিত যে তোমার এখানকার কোনো হুজুরের সাথে দেখা করা, কথা বলা, কারণ যেটা হয়েছে নিশ্চয়ই এটা কোনো অতিপ্রাকৃত ব্যাপার, এটা কোনোই স্বাভাবিক ব্যাপার না, এবং আমি যা দেখছি এটাও স্বাভাবিক। আমার বুক কাঁপতেছে, আমি এখনো ভয় পাই, আমি চোখের সামনে মনে হচ্ছে এখনো তোমাকে ওরকম দেখতেছি, এবং তোমাকে আমি দেখে তোমাকে আমার অ্যাবনর্মাল মনে হচ্ছে। তো যাই হোক, তো হাসান বলে যে আমি তো এখানে নতুন, আমি কি করব? তো ঐন্দ্রিলা পাশের বাড়ির যে মহিলাটা ছিল তাকে বলে সেখানকার কাছাকাছি যে ইমাম সাহেব আছেন মসজিদে তার সাথে দেখা করার একটা ব্যবস্থা করেন হাসানকে, এবং হাসান গিয়ে ওনার সাথে দেখা করেন, দেখা করে কথা বলেন। কথা বলার পর ইমাম সাহেব হাসানদের বাসায় এসে হাসানকে ঝাড়ফুঁক করে এবং ঐন্দ্রিলাকে বলে যে হাসানকে বলে যে আপনি এই দোয়াগুলো পড়ে আপনার স্ত্রীকে ঝেড়ে দেন, এবং আমি আপনার পড়া পানি দিয়ে যাচ্ছি, পানিতে ফু দিয়ে যাচ্ছে, এই পানিগুলো আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন খাবেন, আর বাসাটাকে আমি বন্ধ করে দিব। আপনার উপরে খারাপ কিছু আসর পড়েছিল, খারাপ কোনো জিনের আসর, আপনি যখন আসছিলেন ঝড় বৃষ্টির সময়, সন্ধ্যা হয়ে গেছে, ওই সময়টা ভালো না, মানে আসর এবং আসরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, যখন মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার একটু আগে, আজান পড়ার একটু আগের ওই সময়টা ভালো না, এবং ঠিক সন্ধ্যা হওয়ার পরই নিয়ম হচ্ছে যে আপনারা যখন ঠিক মাগরিব হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখনই বাসার দরজা জানালা মিনিমাম আধা ঘন্টা বন্ধ করে রাখবেন, এটা হচ্ছে নিয়ম। তো আপনি ওই সময়টা ছিলেন বাইরে এবং একটা খুব এমন জায়গা দিয়ে আসছিলেন যে জায়গাতে কোনো বাজে জিনের আসর ছিল এবং বাজে জিন ওখানে ছিল, এবং সেই আপনার রূপ ধরে আপনার বাসায় আসছিল, এবং সে একটা কোনো ক্ষতি করার ইচ্ছাতেই আসছিল, এবং আপনার স্ত্রী যেহেতু দোয়া পড়ছেন সেই সময়, তখন সে আর সেই ক্ষতি আর করতে পারেনি, সে তখন সেখান থেকে চলে গেছে, সে আর থাকতে পারেনি, সে সরে গেছে, কারণ ওরা দোয়া সহ্য করতে পারে না। কেউ যদি মন থেকে অন্তর থেকে দোয়া পড়ে বিশ্বাস নিয়ে, সেটার সামনে সে থাকতে পারে না। হ্যাঁ, স্বাভাবিকভাবেই শুধু আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বিশ্বাস নিয়ে বলেন, তাহলেই তারা সামনে থাকতে পারে না। আরো অনেক দোয়া আছে। যাই হোক, ইমাম সাহেব তাদেরকে আরো দোয়া শিখিয়ে দেন, আরো দোয়া বলেন, এবং বলে তাদেরকে ঝেড়ে দিয়ে যান, বাসাটাকে বন্ধ করে দেন। যাই হোক, হাসান এবং ঐন্দ্রিলা তার ছুটির সময়টা কয়দিন থাকে, হাসান এর মধ্যে ছুটি নিয়ে নেন তাদের কলেজে, তিনি বেশ কয়েকদিন থেকে যান বাসায়। তো তারা আলটিমেটলি যেটা হয়, হাসান ওখানে কয়েকদিন থেকে পরবর্তীতে ঢাকায় মুভ করে চলে আসেন, এবং সে তার টিচিং প্রফেশনটা ছেড়ে দিয়ে অন্য প্রফেশন গ্রহণ করেন, এবং পরবর্তীতে ঐন্দ্রিলা ছিল, সে ঢাকার কাছেই ছিল, সে একটা টিচিং প্রফেশনে ছিল, কিন্তু হাসান তার প্রফেশন চেঞ্জ করে ফেলেন, এবং তারা দুজনই পরবর্তীতে ঢাকাতে মুভ করেই থাকেন, কারণ আসলে তাদের মূল বাসা ছিল ঢাকাতেই, সেখানেই তারা থেকে যান। তো তাদের জীবনে নাকি এছাড়াও কিছু এরকম ভূতের এক্সপিরিয়েন্স বা ভয়ের এক্সপিরিয়েন্স হয়েছে, যেগুলো লোপা পরবর্তীতে শেয়ার করবে বলেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশা করছি আপনি ভালো আছেন এবং ভালোর সাথে আছেন। আমি যেই ঘটনাটি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আসলে আমার জীবনের অনেক বড় একটা সময় আর কি, আমি এইটার মধ্যে দিয়ে সাফার করছি। যাই হোক, সরাসরি আমি ঘটনার মধ্যে যাচ্ছি। আমি পেশায় একজন ড্রাইভার, আর আমার বেশিরভাগ সময় আমি রাতের বেলায় গাড়ি চালাইছিলাম। তো এক রাতের একটি ঘটনা আসলে আমার কাছে এখনো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো সেই দিন আমি একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম, রাত প্রায় 2:30 বাজে। সময়টা অনেকটা বর্ষাকালের মতো, বর্ষা শুরু আর গ্রীষ্মের শেষ, এরকম একটা অবস্থায়। যাই হোক, শহরের হাসপাতাল থেকে একটা লাশ নিয়ে আমি গ্রামে যাচ্ছিলাম, কারণ সেই লাশটা গ্রামে যাবে। গ্রামের নামটা রসুলপুর, সেটা গাইবান্ধার একটা গ্রাম। আচ্ছা, যাই হোক, আমি সেখানে যাচ্ছিলাম। গাড়ির পিছনে শুধু একটা স্ট্রেচার, সাদা কাপড়ের ঢাকা ছিল সেই লাশটা। সাথে কোনো আত্মীয় স্বজনও ছিল না, শুধু আমি আর ওই লাশটা। কারণ সেই লাশের সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার শুধু ডিউটিটা ছিল যে আমি লাশটা সে তার গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে চলে আসব। আমাকে ইতিমধ্যেই ভাড়া সবকিছু দিয়ে দেওয়া হয়েছে।
যাই হোক, রাস্তা একদম ফাঁকা, হালকা কুয়াশা, গাড়ির ভিতরে অদ্ভুত রকমের ঠান্ডা লাগছিল। এমন একটা ঠান্ডা যে আমি এর আগে কখনো এরকম ঠান্ডা অনুভব করিনি। আর সব থেকে বড় বিষয় যে মানে শুধু লাশ একাই আছে আমাকে ভয় লাগতেছে, বিষয়টা এরকম না। আমার অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি একাই লাশটা নিয়ে গেছি, দিয়ে সবকিছু চলে আসছি। যাই হোক, কিছু দূর যাওয়ার পর হঠাৎ মানে রিয়ার ভিউ মিররে আমার চোখে পড়ল একটা মানে আফসা একটা ছায়া, যে ছায়াটা আমার কাছে ক্লিয়ার ছিল না। মানে আমার মনে হলো যে আসলে গাড়ি সবকিছু ঠিকঠাক আছে। তারপর আমার যেই গ্লাসটা আসলে ভিতরে লাশটার দিকে তাকাচ্ছিলাম, তো মনে হলো যে পিছনে যে সাদা কাপড়টা আছে সেই কাপড়টা একটু লড়লো। আমি আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে। যাই হোক, নিজেকে বুঝালাম হয়তো রাস্তা যে ঝাঁকুনি চলতেছে এই ঝাঁকুনির জন্য হয়তো এরকম একটা কিছু হয়েছে। আমি কোনো কিছু না করে আবার গাড়ি চালানো শুরু করলাম। তার কয়েক মিনিট পর আমি স্পষ্ট শুনতে পারলাম যে পিছন থেকে হালকা ঘষার শব্দ হচ্ছে, কেউ যেন কোনো কিছুতে খসখস শব্দ করতেছে এরকম আর কি। আমি এবার আর সহ্য করতে পারলাম না। মানে মনের মধ্যে কৌতূহল হলো যে আসলে একটা লাশ, কেউ নাই, এরকম শব্দ কোথা থেকে আসতেছে। যাই হোক, আমি গাড়ি থামালাম, ধীরে ধীরে নেমে পিছনের দরজার কাছে গেলাম। হাত কাঁপছিল, দরজাটা খুললাম। খুলে তাকিয়ে দেখি লাশটা ঠিক আগের মতোই পড়ে আছে। আমি একটু স্বস্তির পেলাম। ভাবলাম যে আসলে মনের ভুল হচ্ছে, এত বাতাস টাতাসে সবকিছু মিলে মনে হচ্ছে। তারপর আবার কি করলাম, দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে এসে বসলাম এবং গাড়ি স্টার্ট দিতে যাব। ঠিক তখনই পিছন থেকে খুব ধীরে একটা শব্দ এলো, পানি দাও, আমাকে পানি দাও। এই শব্দ শোনার পর বিশ্বাস করেন রাসেল ভাই, আমি একদম পুরো জমে গেছে। আমার আর মানে ভিতরে কি বলবো আপনাকে, বলে বুঝাতে পারছি না তখন আর অবস্থাটা। যাই হোক, আমি আস্তে আস্তে আমার যে মিররটা ছিল এই মিররে তাকালাম। যা দেখলাম তা আমার চোখে বিশ্বাস করার মতো না। মানে যে সাদা কাপড়টা ছিল সেই কাপড়টা অর্ধেকটা সরে গেছে, আর সেই লাশটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। মানে কি বলবো, অনেক বেশি ভয় লাগতেছিল এই সময়টায়। যাই হোক, চোখ দুটো একদম খোলা, কিন্তু সেই চোখে কোনো প্রাণ নেই, শুধু ফাঁকা আর অন্ধকার। আমি চিৎকার করে গাড়ি স্টার্ট দিলাম, পিছনে আর তাকাইনি, যত দ্রুত সর্বসোজা একদম হাসপাতালের দিকে ফিরে গেলাম। কিন্তু মানে হাসপাতালের দিকে যাব, এত জোরে গাড়ি চালাচ্ছি, তারপরও আমরা মানে হাসপাতালের দিকে আমি পৌঁছতে পারতেছি না। মনে হচ্ছে যে গাড়িটা কোনোখানে ব্রেক হয়ে আছে, আমার মানে সবকিছুই এমনিতেই যাচ্ছে। তো এইরকম একটা অবস্থায় আসলে আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। হঠাৎ করে আমি দেখি যে মানে আমার কোনো কিছু স্মরণ নেই, সকালবেলা হয়ে গেছে। আমি দেখি যে আমাকে আমার পরিবার স্বজন আমাকে ডাকতেছে আর কি, বলতেছে কি হয়েছে তোমার, কিরকম অবস্থা। আমার ছেলে, আমার বাচ্চা কাচ্চারা আমার সঙ্গে কথা বলতেছে। মানে আমি লিটারেলি মানে আমি অবাক হয়ে যাচ্ছি কি হয়েছে। তারপর আমি আর কি যেটা জানতে পারি যে আমি এই অবস্থায় কোনো একটা খাদের মধ্যে আমার মানে আমার যে অ্যাম্বুলেন্স, প্রাইভেট অ্যাম্বুলেন্সটা ছিল সেটা ফালাই দিছি, এবং আমার সাথে যেই লাশটা ছিল আসলে ওটা লাশ ছিল না, আসলে কিছুই ছিল না। আমি নাকি হঠাৎ করে অ্যাম্বুলেন্স নিয়ে বাসার দিকে রওনা হই এবং মানে রাস্তার মধ্যেই এরকম একটা ঘটনা ঘটে যায় আমার সাথে। মানে সম্পূর্ণ যে ঘটনাটা ছিল এই ঘটনাটা একটা কাল্পনিক একটা ঘটনা ছিল আমার সঙ্গে যেটা ঘটে গেছে। এটা একটা মানে কি বলবো আশ্চর্যজনক একটা ঘটনা। কিন্তু এই যে আমি যে ঘটনাটা বললাম যে আমি সত্যি একজন লাশ নিয়ে যাচ্ছিলাম এবং সেই লাশটা আমাকে পানির জন্য বলছিল, সেই লাশটাকে আমি দেখছিলাম, এই সম্পূর্ণটাই আমার মানে মস্তিষ্কের মধ্যে বা আমার ব্রেনের মধ্যে এখনো লেগে আছে। মাঝে মধ্যেই আমি অনেক বেশি ভয় পাই, অনেক বেশি মানে শিউরে উঠি এই ঘটনাটা শোনার, মানে এই ঘটনাটা যখন আমার মনে হয়। আসলে তারপরে আমি আমার ওই ড্রাইভারি পেশাটা আমি ছেড়ে দেই। তারপর থেকে আমি ছোট একটা ব্যবসা করি আমার বাড়ির পাশেই আর কি, এরকম ছোটখাটো একটা ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো রাসেল ভাই,
এই ঘটনাটা আসলে আমাকে একজন পাঠিয়েছে, আমার একজন ফেসবুক ফ্রেন্ড। সেই ঘটনাটাই আমি পড়ে শোনালাম। আমি নিজের মতো করে কিছু বলেছি। আমি আশা করছি যে এই ঘটনাটি লিসেনার্সদের ভালো লাগবে এবং আপনার কাছেও ভালো লাগবে। যদি ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার গল্প এখানে শেষ করছি। যদি চান আমি এরকম আরো অনেক ঘটনা আমার কাছে আছে, আমি আপনার কাছে পাঠিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল, তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার, তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয় আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না তার, শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে, অন্য সময় পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সবকিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা, কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স নেই ডাক্তার আনোয়ারের ভাই রাসেল হয়, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘোত ঘোত করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার, তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সেই বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় ঘট করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছেন তিনি এবং ঘট শব্দ করছে। তো জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন শব্দটা হয় তেমন ঘট করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে, দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন, এদিকে আসো। সে জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে, দেখো তো ডান দিকের উপরের দিকে কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো। তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায়
স্ট্যাম্প সাইজের ছবি আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে, এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন, ডাকে সাড়া দিও না। এটা বলতে বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল, ভাই ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন, একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি, আগে জ্বালিয়ে দিতে বলে, যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে, খুব তীব্র। আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে ভদ্রলোক, তোমার যা যা জানা জেনে নাও, ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে। এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে, তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নাই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সবকিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না। তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসছে। তিনি কিছু ভাবেননি, কারণ ভয়ের এমন কোনো